একটা দৃশ্য। তো আপনি জনাব আবেদীন চিন্তা করে দেখুন যে আজ থেকে ৪ সপ্তাহ আগেও কিন্তু আমি বা আপনি আমরা কি কল্পনা করেছিলাম যে সালমান এফ রহমান তিনি এভাবে দাড়ি কেটে, তিনি লুঙ্গি পরে, একটা সস্তা একটা টি-শার্ট পরে তিনি সদরঘাট দিয়ে নৌকায় চড়ে তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন, এই দেশটা ত্যাগ করে তিনি পালাবেন। আমরা কল্পনাও করি নাই। এবং সপ্তাহখানেক আগেই আপনি জানেন যে ৫ তারিখে যেদিন আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা তিনি যখন ভারতে পালিয়ে গেলেন, সেদিনই কিন্তু সালমান এফ রহমানের যে বাসা, সেটি কিন্তু একদম তছনছ করে দিয়েছে মুক্তিকামী জনতা। তো এই দৃশ্যগুলো তো মানে আমাদেরকে আম আমরা খুবই আনন্দিত হয়েছি যে হচ্ছে আজ আমরা তার প্রতিশোধ দেখতে পারছি মানুষ নিচ্ছে। যদিও আমরা বলতে পারি যে আমরা একটা টেলিভিশন শোতে কখনোই বলতে পারি না যে এগুলোকে আমরা এনকারেজ করি। কিন্তু তারপরেও আমরাও তো মানুষ। আমাদেরও তো একটা ক্রোধের বহিঃপ্রকাশ মানুষ ঘটাতেই পারে। তো সেক্ষেত্রে মানুষ যখন সেটা ঘটাচ্ছে সেটাকে আমরা সমালোচনা করছি না। কারণ এই কারণেই করছি না যে তাদের জুলুম এবং নির্যাতনের শিকার এদেশের অসংখ্য মানুষ হয়েছে। সালমান এফ রহমানের জুলুমের শিকার হয়েছে এদেশের অসংখ্য পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেছেন সে বিনিয়োগকারীরা। সালমান এফ রহমানের অত্যাচারের শিকার হয়েছেন অনেক ব্যবসায়ীরা। তো এখন এই দরবেশ আজকে তার দেখুন এই যে এই শেখ হাসিনার ফ্যাসিবাদটাকে তিনি প্রতিষ্ঠার পেছনে গত ১৫.৫ বছরে যে ভূমিকা রেখেছেন, আজ সেই দরবেশ তার পরিণতি আপনি দেখুন। এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা কখনো কি ভেবেছি যে এরকম একটা ছবি আমরা দেখতে পারবো? যে এই দরবেশ এতটা মানে বেইজ্জতি অবস্থা হবে তার। যে সদরঘাট থেকে লুঙ্গি পরে, দাড়ি কেটে, নিজের চেহারা মানে পরিবর্তন করে সে পালাবার চেষ্টা করেছিল। কিন্তু সে পালাতে পারেনি। সে ধরা খেল। এই আনিসুল হক আপনি জানেন যে সে আইনি মারপ্যাঁচে কত নিরপরাধ লোককে সে মৃত্যুদণ্ড ব্যবস্থা করেছিল। ফাঁসিতে ঝুলিয়েছিল অনেক ব্যক্তিকে। এবং এই আনিসুল হক আপনি জানেন যে তার গার্লফ্রেন্ড তৌফিকা করিম এই দুজন মিলে তো মানে আইন ব্যবস্থাটাকে পুরা জিম্মি করে ফেলেছিল। এবং তাদের কথাতেই আইন। এবং শেখ হাসিনা তাদেরকে দিয়েই যত আইনি কুটচাল করেছিল। তো আজ একই দিনে, একই সময়ে, একই নৌকা থেকে সদরঘাট থেকে এই ২ জন ব্যক্তি লুঙ্গি পরা অবস্থায় আটক হলো। তো আপনি যে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি কেমন আছি? আমি অত্যন্ত ভালো আছি, অত্যন্ত আনন্দ বোধ করছি এবং আমি সিউর যে আমার দর্শক যারা দেখছেন, তারাও খুব আনন্দ বোধ করছেন যে আজকে আওয়ামী ফ্যাসিবাদের ২ জন অন্যতম দোসর তাদের এরকম একটি করুণ পরিণতি আমরা দেখতে পেলাম যে তাদেরকে এভাবে পাকড়াও করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাই যে এই ২ জনের কি ধরনের বিচার আপনি আশা করেন? আল্লাহর অসীম রহমত। প্রথমে আল্লাহর দরবারে আমাদের জীবনে বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন যারা দুর্বিষহ করছে, এই হাসিনার যেই দোসর, একজন অর্থনীতিতে, একজন আইনগতভাবে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষকে জিম্মি করে আমাদের যে ওষ্ঠাগত করছে আমাদের জীবন, আজকে তাদের পরিণতি মাত্র শুরু হলো। আপনি যে বললেন এটা তো মাত্র শুরু। এই যে তাকে দরবেশ বলা হতো, এত লম্বা সফেদ দাড়ি নিয়ে, এখন সে লুঙ্গি পরে টি-শার্ট পরে আপনি যে বললেন না পালাচ্ছে। আসলে একটা কথা আছে, মানে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ইতিহাসের একটা করুণ বাস্তবতা হলো আমরা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেই না। আপনি দেখেন আমি গতকাল এবং আজকে সকালেও আমি 2 জন বিচার প্রার্থীর করুণ আর্তনাদ শুনছিলাম। এটা যমুনা টিভিতে আর আরেকটা পোর্টালে। এই শিক্ষার্থী জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীর নামটা আমি খেয়াল করতে পারি নাই। তার প্রায় 30 মিনিটসের আমি একটা করুণ পরিণতি। তাকে 19 তারিখ গ্রেপ্তার করা হয়েছে পুরান ঢাকাতে। ডিসি হারুন এবং এডিসি সম্ভবত মেহেদি বা ফারুকি এরকম কি নাম, এরা এই ছেলেটাকে সম্পূর্ণ উলঙ্গ করে তার অন্ডকোষ ধরে তার যে কষ্ট তাকে দিয়েছে, আমি সাকিব সাহেব খুবই আপাতদৃষ্টিতে নরম মানুষ হলে আমি এগুলো সহ্য করতে পারি না। এই যে আমার শিক্ষার্থী ছেলেটা, আমার ছেলের বয়সী, সে যে আমি 1-2 ঘন্টা আগে শুনছিলাম তাকে যে টর্চার 3 দিনে করছে, এবং শুধু তাই না, এই যে বিচার নামের অবিচারক যারা, সেখানে বিচারকরা তাকে আবার 2 দিনের রিমান্ডে পাঠানোর পরে তাকে পানি খাইতে বলছে, তারে পানি দিছে মরিচের গুঁড়া দিয়া।
তাকে 2 দিন ধরে খাবার দেওয়া হয় নাই। তাকে যখনই পানি চাইছে তাকে পানি দিছে মরিচের গুঁড়া দিয়া। আচ্ছা, আরেকটা ভদ্রলোক, ওনার নাম হচ্ছে অ্যাক্টিভিস্ট ওয়াসিম, গতকাল শুনলাম। আপনি ডিসি হারুন বলেছেন, ডিসি না ডিবির হারুন। ডিবি হারুন, ডিবির হারুন আ, বলেছে। ডি হারুন, ডিবির হারুন। না, আমি বলছি আরেকজন, যে তার নাম হচ্ছে ওয়াসিম, মানে অনলাইন অ্যাক্টিভিস্ট। তারটা শুনছিলাম গতকাল। সে বলল যে তাকে বেগম খালেদা জিয়ার উপর যে আপনার বেআইনি কাজ করা হয়েছে এইটার উপর তারা একটা আর্টিকেল লিখছে 3 জনে মিলে। তো তারা সিলেটে থাকে, 2 জনকে ধরছে, তৃতীয় ব্যক্তি হচ্ছে ওয়াসিম। তাকে ধরে তারে 11 দিন আয়না ঘরে রাখছে। প্রত্যেক দিন তাকে কি টর্চার করা হতো তার একটা বর্ণনা সে দিল। তো সবগুলো তো বলা যাবে না, এগুলো লোমহর্ষক, কোন সুস্থ মানুষ এগুলো শুনতে পারবে না। তাকে একটা পিন বা প্যারাগোয়ালা একটা সারফেসের উপর তারা ডেইলি একবার হাঁটাইতো। চিন্তা করেন আপনি তার অপরাধ কি? সে একটা বই লিখছে, চটি বই লিখছে বেগম খালেদা জিয়ার উপর, যে অন্যায় যে বিচার করা হয়েছে এটার উপর। তারপরে তাকে মরিচের গুঁড়া মিক্স করে গরম পানির মধ্যে তার মুখটা নাকি 10 মিনিট চুবাই রাখতো, কিন্তু তার চোখ বন্ধ, এবং এই মরিচের গুলা তার চোখে গিয়ে আপনার এগুলা সারা দিন নাকি থাকতো, এবং তার যে যন্ত্রণা, তার হাত তো বাঁধা, হ্যান্ডকাপ করা। আরেকটা শুনলাম এক দিন নাকি তার একটা দাঁত উঠাই ফেলতো, দাঁত। আপনি চিন্তা করেন, গেস্টাপোর কথা আমরা শুনছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, হিটলারের গেস্টাপো বাহিনী যে টর্চার করত, এই শেখ মুজিব নাকি আমার দেশে বলে স্বাধীনতার নেতৃত্ব দিছে। এই তার জানোয়ার শেখ মুজিব, জানোয়ার তার মেয়ে। এই যে আমি তো এটা আপনাকে বললাম, 1 কোটি ভাগের 1 ভাগ টর্চার বললাম, যাদেরকে 4 মাস 6 মাস এ রাখছে। এখন এগুলো একটা একটা বেরোচ্ছে। এগুলো শুনলে সাকিব সাহেব, আর আমরা যে মানুষ, আমরা যে মনুষ্যত্ব, এই যে ভাই আপনি কয়টার কথা বলবেন? আপনার নিশ্চয়ই মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী খাদিজা, তার বয়স ছিল মাত্র ১৭ বছর। সেই খাদিজাকে প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে আইসিটি মামলায় তাকে যে কারাগারে রাখা হলো, তাকে জামিন দেওয়া হয়নি। তার শিক্ষা জীবন নষ্ট করা হয়েছে। সে প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিল কারাগারে। তারপরেও তাকে জামিন দেওয়া হয়নি। খাদিজাকে আমরা দেখেছি। তারপর সোনিয়া আক্তার স্মৃতি নামে এক মহিলা ছিল। তার ছোট, ছোট সন্তান ছিল। তাদের সত্ত্বেও সে কেন বিএনপির রাজনীতি করত? এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করে তাকেও তো মানে জামিন না দিয়ে কতদিন কারাগারে আটকিয়ে রাখা হয়েছিল। তো এরকম অসংখ্য উদাহরণ আছে এই সরকার মানে যতদিন ছিল তারা যে এই আপনি যে উদাহরণ দিলেন এরকম কত শত উদাহরণ আমরা দিতে পারব। অন্যায়, অত্যাচার, জুলুম মানে এ তো শেষ নেই। আপনি যদি এগুলো নিয়ে মানে আমরা তো এখন আস্তে, আস্তে এগুলো আরো ডিটেইল এ বের হবে। তো যে ফিরিস্তি বের হবে তখন আমরা দেখব যে আপনি যদি হিটলারের সাথে তুলনা করেন, আমি তো মনে করি শেখ হাসিনা হচ্ছে হিটলারের একটা প্রো ম্যাক্স ভার্সন। হিটলারও কিছু না এই মহিলার কাছে। কারণ সে তো ক্ষমতা ছাড়ার আগেও তো সে আপনি নিশ্চয়ই শুনেছেন যে সেনাবাহিনী প্রধানকে আইজিপি কে সে বলেছিল যে তোমরা আরো কেন গুলি করলে না? সে তো চেয়েছিল যে আরো হাজার, হাজার লক্ষ, লক্ষ লোক মেরে হলেও ক্ষমতায় থাকতে। জি, জি। না, আমি শুধুমাত্র আমাদের বাংলাদেশের আমাদের প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে শুধু মনে করাই দিচ্ছি, একটু করে মনে করাই দিচ্ছি, আপনি আমরা সবাই মিলে এগুলো আমরা আস্তে আস্তে সবগুলো বলবো, কিন্তু এদের যে কি বিচার হওয়া উচিত, এদের যে কি পরিমাণ, এই যে আওয়ামী লীগ নামক এই যে নাজি পার্টি, এটা তো একটা নাজি পার্টি, এই যে নাজি পার্টি, এটা যে বাংলাদেশে কিভাবে তার পরিণতি বাংলাদেশের মানুষ করবে, আমাদের জেনারেশন জি যেটা শুরু করলো, এইটার শেষ আমি মনে করি এই যে বিপ্লব মাত্র শুরু। এখন আমরা অনেকে হইচই করতেছি, অনেকে তাড়াহুড়া করতেছি, অনেকে সিম্পেথি দেখাচ্ছি। এই যে এই আপনার ব্রিগেডিয়ার শাকাওয়াত, সে যে সিম্পেথি দেখাচ্ছে, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন যে হাসিনাকে নিয়ে মন্তব্য করতেছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে না, এই যে তারা এখনো বুঝতে পারতেছে বলে আমি মনে করি না। তারা যত বড়ই হোক, আজকে কিন্তু ব্রিগেডিয়ার শাখাওয়াত তিনি বলেছেন যে আমার এই কথাটাকে যদি আপনারা ভুলভাবে নেন সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এট দ্য সেম টাইম তিনি আওয়ামী লীগের শাসনকে বলেছেন যে সেটা ফ্যাসিজমের চেয়েও নাকি ওয়ার্স ছিল। সেটা আজকে ব্রিগেডিয়ার শাখাওয়াত কিন্তু বলেছেন।
ঠিক আছে, দ্যাটস গুড, আমি দেখছি। হ্যাঁ, আমি আপনাকে আমার ক্ষুদ্র জ্ঞানে মিস্টার সাকিব আমি বলতে চাচ্ছি, আমাদের অনেকেই এখনো আমরা বুঝার চেষ্টা করেও করতেছি না যে দিস চেঞ্জ ইজ নট এ নর্মাল চেঞ্জ। এটা যে একটা 71 সালের রিভলিউশন, আপনি বললেন না যে এই যে আমরা অফলাইনে একটু আগে কথা বলছিলাম যে ব্যবসায়ী নামক কুলাঙ্গারদের, এগুলো নিয়ে হয়তো আমরা পরে আরো ডিটেলস করব। যেরকম আমি বারবার অতীতেও বলছি, এখনো বলতে চাচ্ছি যে আদমজি দাউদ গান্ধারা যেরকম এই দেশ থেকে পালিয়ে গেছে পশ্চিম পাকিস্তানিরা, এই যে বসুন্ধরা, এসালম, বেক্সিমকো বা সামিট, আরো যারা এরকম প্রায় 100টা কোম্পানি যারা শেষ দিন পর্যন্ত এই ফেসিজমকে সাপোর্ট করে তার পিছনে আমাদের শিক্ষার্থীকে হত্যা করার জন্য গত 15-16 বছর থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত 5ই অগাস্ট পর্যন্ত পারলে এখনো পিছনে পিছনে যে আওয়ামী লীগকে, এই যে ফেসিস্ট নাজি পার্টিকে যে সাপোর্ট করতেছে, এদের বাংলাদেশে ব্যবসা করার কোনো অধিকার নাই। যে যত কথাই বলুক, এগুলো আমরা কথার কথা বলতেছি না, এদেরকে বাংলাদেশ থেকে, এই যে আপনি সালমান রহমান এবং এই যে আনিসুল হক, আপনি চিন্তা করেন আনিসুল হক বিং এ লয়ার একটা নাজি পার্টিকে, হাসিনার রেজিমকে সাপোর্ট করার জন্য কিসের চিফ জাস্টিস আর কিসের অ্যাটর্নি জেনারেল আর কিসের আইন, কিসের সংবিধান, সে সব কিছুকে দলিত মদিত করে আপনার মানে বাথরুমে ফেলে দিয়ে সে বাংলাদেশের আইন, তার মুখের কথা আর এই যে গোপালীর মাধ্যমে সেই দেশটা চালাইত। এখন যে আমাদের এই যে আমাদের এই জেনারেশনটা তো আমাদেরকে সবাইরে মানে শাস্তি দিচ্ছে এবং দেওয়া উচিত। আমরা সেই শাস্তি পাওয়ার মানে যোগ্য, কারণ আমরা অযোগ্যতার পরিচয় দিছি। এই যে কালকে একজন সন্ধ্যায় একটা আমরা ইয়ে করছিলাম, আপনার টিটু ভাইয়ের সাথে একটা টক শো করছিলাম এবং সেখানে শিক্ষার্থী আসছিল। আই এম অ্যামেজড, তার কথা শুনে আমি এত আশ্চর্য হয়েছি। সে বলছে আমরা তো অনেক কিছু জানি না, আজকে থেকে 25 বছর 30 বছর আগে কি হয়েছে যে আমার বুদ্ধি হয়েছে পর্যন্ত দেখতেছি শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং সবকিছু মিথ্যা মিথ্যা মিথ্যা। আপনারা এগুলো কিছু করেন না, কিছু বলেন না। এখন এর আগে কারা কি করছে, এর আগে অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি এরকম করছে কিনা আমরা তো কিছুই জানি না। আমাদেরকে ইতিহাস জানেন, আপনারা কথা বলে যান, এগুলো আমরা শুনবো, আমরা বুঝবো। এই যে তাদের যে স্পৃহা এবং আমাদের যে অযোগ্যতার আমরা পরিচয় দিলাম, এই আনিসুল হক, এই সালমান রহমান, এই ওবায়দুল কাদের, একজন রাজনীতি ধ্বংস করছে, একজন আইন ধ্বংস করছে মনে করেন, আরেকজন আপনার অর্থনীতি ধ্বংস করছে, ব্যাংকিং ধ্বংস করছে। মানে শেখ হাসিনার 100 জন যে লোকগুলা নিয়ে এসে বাংলাদেশটাকে তার পকেটস্থ, তার বাপের পকেটস্থ করে যে বাংলাদেশটাকে একটা ভয়ঙ্কর একটা দেশে, একটা মানে আতঙ্কের একটা দেশে, আপনি যদি এক একজনের কাহিনী শুনেন, দ্যাট উইল বি এ হলিউড সিনেমা। আমরা যে হরর সিনেমা দেখি এখন, আমাদের ছেলেপেলেরা যে হরর সিনেমা দেখে, মানে বাংলাদেশে এখন কয়েক হাজার হরর সিনেমা তৈরি করার মতো বাস্তব আপনার ঘটনা এই হাসিনা নামক এই অসম্ভব জানোয়ার এবং ব্রুটাল মহিলা এবং তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশে তৈরি করে গেছে। এখন তাদের পরিণতি কি হবে এইটা আমরা প্রেডিকশন করার দরকার নেই। আমরা মনে করি বাংলাদেশের এই যে এই জেনারেশনটা যে ঘটনাটা ঘটাইছে, এটার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ নামক এই নাজি পার্টিটা এবং শেখ মুজিব এবং হাসিনা, হিটলার এবং হিটলারের মেয়ে মহিলা হিটলার, এদের পরিণতির জন্য আমাদের আর এখন চিন্তা করতে হবে না, বিকজ they digged their own graves. এই গ্রেভের ভিতর আমরা আমাদের এই জেনারেশনকে সহযোগিতা করব যাতে তারা সুষ্ঠু বিচারের মাধ্যমে এই নাজি পার্টি এবং এই নাজি পার্টির সদস্যদের বিচার করবে এবং নতুন বাংলাদেশ যে ডিজাইন করবে, এই ডিজাইনের আমরা যতটুক পারি, ডিজাইন অলরেডি করছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। যেরকম এই শিক্ষার্থী কালকে আমাদের থেকে সহযোগিতা চাইছে, আমি তাদেরকে বলছি ইউ হ্যাভ টু গো টু দ্য হিস্ট্রি। এই হিস্ট্রিতে গেলেই তোমরা বুঝতে পারবা, আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ কি ছিল, বাংলাদেশের অতীতের মানুষ কি করছে এবং আমরা কি চেষ্টা করছিলাম, আমাদের পূর্বপুরুষরা কি চেষ্টা করছিল, আওয়ামী লীগ নামক এই নাজি পার্টিটা কি করছে
এবং আজকে আমাদের এই বাংলাদেশ, এই একটা ভূতের বাংলাদেশ, এই একটা জঘন্য অপরাধী চক্রের বাংলাদেশ, এটা তৈরি করার 100% আপনার দায়ী হচ্ছে আওয়ামী লীগ, শেখ মুজিব এবং শেখ হাসিনা। আজকে আমি মিস্টার সাকিব আরেকটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি গতকাল এই কথাটা বলছি। আমরা মোহাম্মদ আলী জিন্নাকে কেন ফরগেট করছি, কেন আমরা তাকে শত্রু ঘোষণা করছি, এই কথাটা আমি মনে করি আমাদের সবার উপলব্ধি করা উচিত এবং আমরা সেটা আমাদের এই জেনারেশনকে এই মেসেজটা পাঠিয়ে দেওয়া উচিত। এবং যেই কারণে জিন্না আমাদের শত্রুতে পরিণত হয়েছে বিট্রে করার জন্য ইস্ট পাকিস্তানের মানুষদের সাথে, যেই মোহাম্মদ আলী জিন্না পূর্ব পাকিস্তানকে পাকিস্তানে আনার জন্য ভাইটাল রোল প্লে করছিল এবং সে আমাদের অন্যতম পাকিস্তানের অন্যতম ফাউন্ডার হওয়া সত্ত্বেও আমাদের শত্রুতে কেন পরিণত হয়েছিল? বিকজ সে 1948 সালে আমাদের বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে অস্বীকার করে। এইটাই ছিল তার অপরাধ প্রাথমিক, যদিও তার এত বড় রোল ছিল 1947 আগ থেকে পাকিস্তান ভাগ হওয়া পর্যন্ত। ঠিক একই শেখ মুজিব আপনার 25 বছর বাংলাদেশের যে চড়াই উতরাই পার করে পাকিস্তান থেকে 71 সাল পর্যন্ত, 66 থেকে 71 বিশেষ করে এই 5-6 বছর শেখ মুজিব ওয়াজ আনইউনিমাস লিডার অফ ইস্ট পাকিস্তান অর আজকের বাংলাদেশ, এবং তার মুক্তি সংগ্রামে তার যে অবদান সেটা অস্বীকার করার কোনো জো ছিল না। বাট হোয়াট হি ডিড from 72 when he came back from Pakistan through England, সে বাংলাদেশের মানুষের সাথে জিন্নার থেকে 1000 গুণ 1 লক্ষ গুণ বেশি বিট্রে করছে। সে বিট্রেটা কি? সে গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল কমিউনিস্ট শাসন বাংলাদেশে কায়েম করছে এবং 25শে জানুয়ারি 1975 সালে এই বাকশাল কায়েম করার মাধ্যমে সে 7.5 কোটি মানুষের সাথে সরাসরি বিট্রে করছে এবং এই বিট্রেয়ালের কারণে 25শে আগস্ট তাকে ফিজিক্যাল এলিমিনেশন যে করলো, দ্যাট ওয়াজ এ ব্লান্ডার। এখন এই ব্লান্ডারের কারণে সে আবার রিভাইভ করলো এবং এক বাকশালের পরবর্তীতে আমরা বাকশাল 2, বাকশাল 3, বাকশাল 4 তার মেয়ে করে গেল। এবং আমি মনে করি ন্যাচারাল কারণে বাংলাদেশের মানুষ শেখ মুজিবকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল জিন্নার মতো। মনে করেন যে জিন্না হল হয়ে গেল সূর্য সেন হল, জিন্না এভিনিউ হয়ে গেল বঙ্গবন্ধু এভিনিউ, এবং চট্টগ্রামের জিন্না রোড হয়ে গেল শেখ মুজিব রোড, চট্টগ্রাম আগ্রাবাদে, এরকম সারা বাংলাদেশে ইস্ট পাকিস্তানে সবকিছু জিন্নার নাম আমরা মুছে ফেলছি। কিন্তু আমরা 15ই আগস্টে শেখ মুজিবকে রাজনৈতিকভাবে আজকে যেরকম আমাদের এই জেনারেশন তাকে হত্যা না করে তাকে যে এলিমিনেট করলো রাজনীতি থেকে, তাকে যে পলায়ন করতে বাধ্য করলো তার এই ভয়ঙ্কর আপনার শাসনের থেকে, শেখ মুজিবকে একইভাবে করা উচিত ছিল, যেটা আমরা আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন পারে না। এখন শেখ মুজিবের পরিণতি, 15ই আগস্টের পরিণতি, 17ই মার্চের পরিণতি, ঠিক ইস্ট পাকিস্তানের জিন্নার যে অবস্থা হয়েছে আজকের বাংলাদেশের শেখ মুজিব এবং শেখ হাসিনার একই পরিণতি আমাদের এই জেনারেশন করছে বলে আমি মনে করি। সুতরাং যারা এখনো আওয়ামী লীগের কথা বাদ দেন, আমাদের মধ্যে এখনো, আমি গতকালও আমাদের একজনকে বলছি যে শেখ মুজিবকে বঙ্গবন্ধু কেন বলেন? 1969 সালে শেখ মুজিবকে আদর করে ছাত্ররা বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল এবং শেখ মুজিবের 1 বছরের কুশাসনের কারণে 73 সালে পল্টন ময়দানে তৎকালীন আরেক ডাকসু বিপি মুজাহিদুল ইসলাম সেলিম, এখনো বেঁচে আছে কমিউনিস্ট পার্টির, সে এই বঙ্গবন্ধু উপাধি উইথড্র করছিল, বলছিল যে আপনাকে যেই কারণে আমরা বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলাম আপনি এখন বঙ্গ শত্রুতে পরিণত হয়েছে, সুতরাং আপনাকে আমরা যেই উপাধি 1969 সালে ডাকসুর বিপি দিয়েছিল তোফায়েল, আজকে আমি ডাকসুর বিপি হিসাবে আপনার সেই উপাধি উইথড্র করলাম। সুতরাং যারা এখনো শেখ মুজিবের জন্য এখনো তাদের প্রাণ জ্বলে, তারা যারা এখনো শেখ মুজিবকে ওই তার 71 সালের ভূমিকার জন্য আপনার একদম তাদের দরাজ দিল, শেখ মুজিব না হলে বাংলাদেশ হইতো না, শেখ মুজিব না হলে স্বাধীনতা হইতো না, এই যে ভুয়া কথা বলে, অবশ্যই তার ভূমিকা ছিল, কিন্তু
সে সবকিছু যতটুক করছে তার 1000 গুণ বেশি ধ্বংস করছে। এবং 73 সাল থেকে ভোট নামক কোনো কিছু বাংলাদেশে শেখ মুজিব রাখে নাই। মধ্যখানে জিয়া এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের আমলে কিছু গণতন্ত্র ফেরত আসলেও ফাইনাল গত 15-17 বছর আমাদের সমস্ত কিছু, শুধু গণতন্ত্র না, একটা মানবিক মর্যাদা। আপনি গ্রেপ্তার হলে আপনার যে মানুষকে প্রস্রাব খাইতে দেয়, মরিচের পানি খাইতে দেয়, আপনাকে মানুষকে যে কি পরিমাণ একটা হিউম্যান বিইংকে টর্চার করছে, এই যে হিটলার, শেখ মুজিবের মেয়ে, এই যে মহিলা হিটলার, এগুলো যদি আপনি চিন্তা করেন, আমি মনে করি আওয়ামী লীগের দিন শেষ। আমি মনে করি এই যে নাজি বাহিনী যেরকম ঘৃণিত সারা পৃথিবীতে, শুধু ইউরোপে না, আমি মনে করি সাউথ এশিয়াতে নতুন হিটলার শেখ মুজিব ছিল 75-এর। এই 21 শতাব্দীর এই .com যুগের, যেখানে ফিঙ্গার টিপসের দুনিয়া আমরা দেখতে পারি, এই নতুন হিটলারের আবিষ্কার হয়েছে। আজ তার পরিণতি যেরকম হচ্ছে, কোথাও পৃথিবীর তার যেমন জায়গা হচ্ছে না, এমনকি ভারতও তাকে নিয়ে শঙ্কিত। সুতরাং আজকে আমি পরিষ্কার করে বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, আপনারা হিস্ট্রি রিপিট হচ্ছে, কিন্তু আপনারা বারবার সেই হিস্ট্রির দিকে যান এবং দেখেন যে শেখ মুজিবের পরিণতি আজকে কেন এরকম হওয়া উচিত এবং কেন হাসিনার পরিণতি আজকে এই পরিণতিতে সে ডেকে আনলো। এবং এত কিছুর পরও তার যে বাগাড়ম্বর, তার যে অহংকার, তার যে মানে হেডম, তার গুন্ডা বাহিনী, তার ভারতের প্ররোচনায় ভারত আমাদের দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে, এর পরিণতি আজকে আমরা যেমন দেখছি। সাথে সাথে বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা ওই শেখ মুজিব, আওয়ামী লীগ আর শেখ হাসিনার গোদ থেকে বেরিয়ে আসেন। নতুন বাংলাদেশ আমাদের জেনারেশন জি যেটা করবে, আমি মনে করি এটা একদম 21 শতাব্দীর আদর্শ দেশ, ঘুষহীন এবং সেই ট্রেডিশনাল আপনার সো কল্ড পলিটিক্স আমাদের দেশে আর থাকবে বলে আমি মনে করি না। আমরা ওয়েলকাম করি এবং এই আওয়ামী লীগের ধ্বংসস্তূপ থেকে আমাদের দেশটাকে উদ্ধার করার যে নতুন তাগিদ আমাদের এই বাচ্চারা দিচ্ছে, আমাদের ছেলেমেয়েরা দিচ্ছে, আমরা তার সাথে কোপ করতেই হবে। যারা কোপ করতে পারবো না, আমরা বিচ্ছিন্ন হয়ে, কক্ষচ্যুত হয়ে আমরা রাজনীতির বাইরে, অর্থনীতির বাইরে এবং সমস্ত কিছুর বাইরে আমরা চলে যেতে বাধ্য হব। সো যত তাড়াতাড়ি সম্ভব, যতভাবে সম্ভব আমাদের এই জেনারেশনকে আমরা সাপোর্ট করব এবং তাদেরকে আমরা সাপোর্ট করলেই হবে, তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।